প্রিয় দর্শক, স্বাগত সবাইকে প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, এই সময়ে আজ আমরা আলাপ করব সার্চ কমিটি গঠন নিয়ে। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি। প্রধান হয়েছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, যিনি 2012 সালেও সার্চ কমিটির নেতৃত্বে ছিলেন। এই কমিটি গঠনের বিষয়ে আওয়ামী লীগ প্রতিক্রিয়া দিয়েছে, বিএনপিও প্রতিক্রিয়া দিয়েছে। আওয়ামী লীগ বলেছে যে এই কমিটি গঠনের প্রশ্নে তাদের কোনো প্রভাব নেই, তারা কোনো নাম রাষ্ট্রপতির কাছে দেয়নি। বিএনপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা বলেছে যে এটি আওয়ামী লীগের সরকার দলীয় পছন্দের লোকদেরকে এই কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে এবং এর মধ্য দিয়ে আবার একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হলো দেশকে। এ নিয়ে আলাপ করবো। আর সময় যদি থাকে তাহলে টিআই যে দুর্নীতি ধারণা সূচক, সেটি আজকেও গ্লোবালি প্রকাশ হয়েছে। বাংলাদেশের সম্পর্কে বলা হয়েছে কিছুটা পরিবর্তন হয়েছে বাংলাদেশের অবস্থান, সে নিয়ে আলাপ করব। এছাড়া রামপাল প্রশ্নে আলাবেলা হরতাল ডেকেছে তেল গ্যাস খনিজ সম্পদ বন্ধ রক্ষা কমিটি। সময় পেলে সেটিও আলাপ করবো। শুরুতে পরিচিত হব। দুই অতিথির সঙ্গে রয়েছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব মিজানুর রহমান খান, স্বাগত আপনাকে। মিজানুর রহমান খান, আপনি শুরু করুন। এটা নিয়ে অনেক আলোচনা হলো। দীর্ঘদিন রাষ্ট্রপতি সংলাপ করলেন, 31 দলের সঙ্গে সংলাপ হয়েছে। সংলাপ করার পরে সপ্তাহখানেকের মধ্যে উনি একটা প্রক্রিয়া শুরু করে দিলেন এবং সার্চ কমিটি গঠন করে দিলেন নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রশ্নে। যে নামগুলো এসছে, শুরুতেই নাম সম্পর্কে সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বে আছেন, ওবায়দুল হাসান হাইকোর্ট বেঞ্চের বিচারপতি, এছাড়া পিএসসির চেয়ারম্যান সিএজি আছেন আরেক দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভেসি ডক্টর শিরিন আক্তার। সবকিছু মিলিয়ে আপনার কাছে সার্চ কমিটি যেটি নিয়ে এত আলোচনা, প্রথম প্রতিক্রিয়া কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ। আমার কাছে যেটা প্রথম মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে এটা তো একটা দীর্ঘ, যেটা আপনি বলছেন যে একটা দীর্ঘ আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। তো সেদিক থেকে আমি এটা বলি যে শুরু থেকেই অবশ্যই এটা আমি বলে আসছি, এখনো আমি সেটা রিপিট করে আমি আপনার আলোচনায় আসি। সেটা হচ্ছে যে পুরো প্রক্রিয়াতেই এই নির্বাচন কমিশন গঠনকে বা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য শুধু নির্বাচন কমিশন গঠনকেই যে বিশেষভাবে একেবারে নিরঙ্কুশভাবে মনে করা হয়েছে, যে ধারণাটা, এই ধারণাটা রাজনৈতিকভাবে একটা ভুল সিদ্ধান্ত এবং এই ভুলের বশবর্তী হয়েই কিন্তু এই পুরো প্রক্রিয়াটা হয়েছে। তার কারণ হচ্ছে যে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সহ বিচার বিভাগের স্বাধীনতা এবং অন্যান্য সাংবিধানিক সংস্থার স্বাধীনতার প্রশ্নটা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু সেই বিষয়টিকে একেবারেই টোটালি বিচ্ছিন্ন করে এই পুরো আলোচনাটা হয়েছে। সেইটার সঙ্গে আমি গোড়া থেকেই এটার সাথে আমি দ্বিমত করে এসেছি এবং আমি সামনের দিনগুলোতেও এই ধারাটা আমি বজায় রাখতে চাই। কারণ কিছু কিছু দেশ, আমি নেপাল এবং শ্রীলঙ্কার দিকে যদি আমরা তাকাই, যে তারা ইতিমধ্যেই এই জিনিসটা বুঝতে পেরেছে, সেজন্য তারা এই ধরনের সার্চ কমিটি তারাও তাদের কনস্টিটিউশনে নিয়েছে এবং তারা ইলেকশন কমিশনার সহ অন্যান্য সাংবিধানিক পদধারীদেরকেও তারা ওই একই পদ্ধতিতে নেয়ার কথাটা তারা একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে। এখানেও আপনি দেখেন আজকের এই সার্চ কমিটিতে পিএসসির চেয়ারম্যানকে নেওয়া হয়েছে, কন্ট্রোলার অফ অডিটর জেনারেলকে নেওয়া হয়েছে, কিন্তু এই দুজনকে কি প্রক্রিয়ায় নেওয়া হয়েছিল সেই আলোচনা কিন্তু আমরা কোথাও রাখিনি। তারাও কিন্তু সাংবিধানিক পদ হোল্ড করছেন। তো এই জায়গাটা আমি রেখে এখন আপনার ওই কথাটায় আসি যে এখন ইমিডিয়েট আমাদের যে কনসার্ন, যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির মধ্যেই, এ মাসের মধ্যেই আমাদেরকে একটা ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে আমরা পেতে যাচ্ছি। তো সেই জায়গাটায় কয়েকটা বিষয় এখনো অস্পষ্ট, যে গেজেট নোটিফিকেশন কি আগে যেটা হয়েছিল আমরা ফর্মটা দেখতে পাচ্ছি একই, মানে এর আগের থেকে কিছুটা ভিন্নতা আছে। বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষককে নেওয়া হয়েছে এবং বিশেষ করে সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের যে নাম, সেটা আমাকে আশান্বিত করে যে ঠিক এই রকমের, আমি বলবো যে এই রকমের ধারাটা যদি এই ধরনের রিপ্রেজেন্টেশন আরো হতে পারতো, মানে অর্থাৎ রাষ্ট্রকে আমি দেখবেন যে রাষ্ট্র নিজে কিছুতেই তার খোলসটা থেকে বেরোতে চাইছে না। তার মধ্যে আপনি দেখবেন যে 6 জনের মধ্যে যদি দেখেন, আমি ব্যক্তি হিসেবে বলছি না, আমি নীতিগত জায়গা থেকে বলছি, আপনি দেখবেন যে এই 6 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে রাষ্ট্র সে নিজেকে যেভাবে নিয়েছে সেরকমের ভাবে থাকারটা পছন্দ করেছে। আপনি দেখেন এই 4 জন কি রাষ্ট্র তার একটা বিধিবদ্ধ অবস্থার মধ্য দিয়ে যাদেরকে সে নিয়োগ দিতে অভ্যস্ত, এরকমের 4 জনকে বেছে নিয়েছে।
এলো 4, তারপরে আপনি যে দেখেন দুজন, সেই দুজনকেই একেবারেই পাবলিক সার্ভেন্ট বা পাবলিক অথরিটি এর বাইরে থেকে একজনও নেই। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, এবং আমি বলছি আগেই তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু সেখানেও আপনি দেখবেন যে তারাও কিন্তু এই রাষ্ট্রের সঙ্গে কোনো না কোনোভাবে ইনভলভ। দুজনই পাবলিক ইউনিভার্সিটি থেকে নেওয়া হয়েছে। সুতরাং আপনি যদি বলেন যে কোনো ক্রেডেন্সিয়াল নেই, শুধুই পাবলিক অর্থাৎ সিভিল সোসাইটি থেকে কারো রিপ্রেজেন্টেশন রয়েছে কিনা, সেটা কিন্তু না। আপনি যদি ওই জায়গা থেকে যদি দেখেন, তাহলে পরে এখন হচ্ছে যে আমরা এরপরেও আশাবাদের যে জায়গাটা, সেটা হচ্ছে যে এখনো তাদেরকে টার্মস অফ রেফারেন্স কি হয় সেটা আমাদের একটা দেখার বিষয়, যে কি প্রক্রিয়ার মধ্য দিয়ে। যেমন এর আগে আমরা দেখেছি যে 5 জন করে 5টা তো পদ খালি, সেখানে 10 জনের 10টা নাম আমরা দেখেছি যে 10 জনের নাম, এবং সেটাও কিন্তু খুব সরকারিভাবে 10 জনের নাম। আমরা আশা করব কতগুলো জিনিসের ডেভেলপমেন্ট হতে পারে, যে কতগুলো নাম তারা বিবেচনা করেছিলেন, অর্থাৎ কমিটির মিনিটস আমি আশা করব, মানে অর্থাৎ নতুন কি কি জিনিস যুক্ত হতে পারে যেটা আমরা আগে দেখিনি। যেমন আগের সার্চ কমিটি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ওই 10 জনকে বাছাই করেছিলেন সেটি পাবলিকলি প্রকাশ করা হয়নি। এই সার্চ কমিটির কাছে আশা করব যে তারা নামগুলো কি প্রক্রিয়ায় বাছাই করে, এবং তাদের এই ডিসিশনটা আমরা ঠিক ওয়েবসাইটেই আশা করি। জি, ডক্টর কালিমাল্লাহ, ধন্যবাদ। আজকে ফরমেশন নিয়ে আপনার প্রাথমিক সার্চ কমিটিতে কারা আছেন এটি মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। মহামান্য রাষ্ট্রপতি 31টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে যে তথ্য উপাত্ত এবং ফুড ফর থট পেয়েছেন অন দ্য টেবল, সেই বিষয়গুলোকে মাথায় রেখে তিনি 6 জনের নাম পাঠিয়েছেন, এবং মন্ত্রিপরিষদ বিভাগ সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে ফর্মালাইজ করার যে ব্যাপারটি সেটি করছে। তো এখন 2 জন প্রথমবারের মতো শিক্ষাবিদ যুক্ত হয়েছেন। এটা আমি মনে করি একটা যুগান্তকারী ঘটনা, কারণ আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে ওই বৃত্তের বাইরে যাওয়ার চেষ্টাটা করতে হবে। জুডিশিয়ারি, তারপর আপনার এক্সিকিউটিভ বিভিন্ন দায়িত্বে ছিলেন, এই ধরনের ব্যক্তিবর্গের যে কন্ডিশনালিটিগুলো থাকে, যে গ্রুমিংটা, এক ধরনের ফসিলাইজেশন, এই বিষয়গুলো এক ধরনের শর্টকামিং হিসেবে কাজ করে, উইথ ডিউ রেসপেক্ট। তো সেই জায়গাটায় প্রথমবারের মতো 2 জন শিক্ষাবিদের এই যে সংযুক্তি, এটা ডেফিনেটলি আমি সহযোদ্ধার সঙ্গে একমত যে এটা একটা নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের সহকর্মী, তিনি বরাবর একটি ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং এর মানুষ, একটা ইন্ডিপেন্ডেন্ট সত্তা তার আছে, এটা বরাবর তার কাজে কর্মে কথায় আমরা উপলব্ধি করেছি। তো ফলে এটি একটা বড় আশার জায়গা, উইন্ডো অফ হোপ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে, সেখানে দলগুলোর মতামতকে একটু স্থান করে দেওয়ার সেই চিন্তাটার প্রতিফলন ঘটেছে কিনা জেনারেলি? কি আমি তো বলবো যে একটা প্রধান দল যারা বিষয় তারা বলছে যে তারা এটা পলিসি গাইডলাইন হিসেবে যদি ধরেন, তাহলে দেখবেন যে মাঠের বিরোধী দল বলে আজকে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু পরিষ্কার সাফ মানে আকার ইঙ্গিতে যা বলবার চেষ্টা করেছেন যে তারা চান না আইনটা প্রণীত হোক। এটা কিন্তু তাদের মতো করে, তারা সার্চ কমিটি হলে সম্ভাব্য কাদের তাতে অন্তর্ভুক্ত করা যায় সেই সব ধরনের প্রস্তাবনা হাজির করেছেন বলে শোনা গেছে। তো ফলে তাদের আবার কতগুলো যুক্তিও আছে কেন তারা চাননি এই পার্লামেন্টে আইন পাস হোক, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এই বিষয়টি কিন্তু মহামান্য রাষ্ট্রপতি আমলে নিয়েছেন, এবং সে কারণেই সার্চ কমিটিটা টু স্টার্ট উইথ গঠিত হয়েছে আইন ছাড়াই, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে, এবং মাঠের বিরোধী দলের এক ধরনের চাহিদা পরিপূরণের লক্ষ্যে। সেটি কিন্তু তারা তো রুল অফ বিজনেস পরিবর্তনের কথাও বলেছিল, নানান রকমের দাবি দেওয়া তো হাজির করবেনই, কিন্তু মোটা দাগে যে জিনিসটা চেয়েছেন সেটা সার্চ কমিটি, সেটা কিন্তু মহামান্য রাষ্ট্রপতি আপনার ইনস্টিটিউট করে সম্মান দেখিয়েছেন তাদের যে আকাঙ্ক্ষা এবং তাদের যে অনুভূতি তার প্রতি, এবং সেই বিষয়টাকে সেভাবেই আমরা ইতিবাচকভাবেই দেখার সুযোগ আছে। আর এ ধরনের
যে কোনো ব্যক্তি আপনি হাজির করেন না তাদের নাম, কেউ না কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করবেই। আপনার সেই মৎস্যন্যায়ের মতো একটি অবস্থা প্রয়োজন হবে গোপালের মতো সর্বজন গ্রাহ্য একজন ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য। অত খারাপ অবস্থায় আমরা এখন নেই। জি, মানে সবার কাছে গ্রহণযোগ্য অবস্থা, মানে এক ধরনের কমিটি পাওয়া, সেটা একটা অলিক ব্যাপার, স্বপ্নের ব্যাপার, সেটাই কি না? বিষয় হচ্ছে যে এই বিষয়টিকে আমরা অনেক সময় ভুল করি, যে সেটা হচ্ছে যে আমাদের সামগ্রিক যে রাজনৈতিক ম্যাচুরিটি বা সংস্কৃতি, সে থেকে এই ধরনের ডেভেলপমেন্টগুলোকে কিন্তু একদম বিচ্ছিন্ন করে আলাদা করে আমরা কোনো ফলাফল আশা করতে পারি না। সেটা কিন্তু ঘটার কথা নয় এবং সেটা ঘটবে না। তো যে জিনিসটা হচ্ছে যে ক্ষমতাসীন দল থেকে কতটা ছাড় দেয়া, সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এইখানে বিরোধী দলের যে জায়গা, যেমন ধরুন আমি প্রফেসর সাহেবের সঙ্গে একটু দ্বিমত করে বলবো যে সেই আমার মনে আছে যে সেই যে গতবার যে আলোচনা হয়েছিল, মানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের সময়, তখন যে ডেলিগেশন, তখন ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন সম্ভবত বেগম সাজেদা চৌধুরী বা সৈয়দ সাজেদা হতে পারেন। আচ্ছা, যাই হোক, শেখ হাসিনা কিন্তু যাননি। তো তারা যে ডেলিগেশনটা আসলেন, এসে যে প্রেস ব্রিফিংটা করলেন, সেই প্রেস ব্রিফিংয়ে পরিষ্কার একটা তথ্য দেয়া হলো যে মাননীয় রাষ্ট্রপতি আইন প্রণয়নের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন এবং আওয়ামী লীগ ডেলিগেশন সৈয়দ আশরাফ সাহেব পরিষ্কারভাবে বলেছেন প্রেস কনফারেন্সে যে মাননীয় রাষ্ট্রপতি যে আকাঙ্ক্ষা আইন প্রণয়ন করার কথা যে ব্যক্ত করেছেন, সেটা তারা তাৎক্ষণিকভাবে সমর্থন করেছেন। তাইলে পরে হচ্ছে কথাটা হচ্ছে যে এটা জাতির সঙ্গে কত বড় পরিহাসমূলক যে আজকে আমরা সেই যখন এই আইন করার কথা, আরেকটা বিষয়, এটা একটা অদ্ভুত বিষয় হবে যে এইটা সরকারি দলের ইচ্ছা অনিচ্ছা বা বিরোধী দলের ইচ্ছা অনিচ্ছার একটা বিষয় কিন্তু সংবিধানের 118 অনুচ্ছেদের আইন প্রণয়নের সঙ্গে কিন্তু এভাবে যুক্ত করাটা সমীচীন নয়। কারণ এটা একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট। এটা এমন নয় যে এটা একটা ঐচ্ছিক বিষয় নয়, যদিও আমরা এইভাবে চালিয়ে আসতে এটা অভ্যস্ত হয়েছে, কিন্তু এটা খুব বিপজ্জনক একটা প্রপোজিশন যে কনস্টিটিউশনাল অর্ডারে আমাকে একটা জিনিস করতে বলা হবে, সেই জিনিসটা আমি করব না বছরের পর বছর, এবং আমরা এতকাল এটা করে এসেছি। এখন আমাদের সময় হচ্ছে যে এটা থামা, যে এটা আসলে একটা, এবং আপনি দেখেন এই আইন এখনকার চেয়ে উপযুক্ত সময় বোধহয় আর কিছু হতে পারে না, এবং যেখানে সমস্ত দলগুলো বলা হয়েছিল, এবং এই যুক্তি আমি এটা গ্রহণ করতে অপারগ যে এটা তারা গেজেট নোটিফিকেশনটাই আপনি যদি আইনের মধ্যে আপনি যদি একটা অর্ডিন্যান্স করতেন, আমাদের ইতিহাসে আপনি যদি অর্ডিন্যান্স দেখেন তাহলে অনেক সময় অনেক অপ্রয়োজনীয় জিনিস এই পার্লামেন্টেও, আপনার ধরুন এই পার্লামেন্টে গত বছরে প্রায় 50টা আইন পাশ হয়েছে এই 2016 সালে। তার মধ্যে আপনার বেশ কিছু অর্ডিন্যান্স হয়েছে, তা এমন সব বিষয়ে, এমন সব ছোট এবং ক্ষুদ্র বিষয়ে যার কোনো জনগুরুত্ব, অর্থাৎ আর্টিকেল 93 যে জিনিসটা আপনাকে, যে ম্যান্ডেট আর্টিকেল 93 আপনাকে বলে দিয়েছে যে আপনি যে ধরনের পরিস্থিতি হলে আপনি একটা অর্ডিন্যান্স করেন, সেই সুযোগ সেই অপরিহার্যতাও তার জন্য ছিল না। কিন্তু আমরা কি দেখেছি, আমরা এতটা ঐক্যমত্য হয়েছে যে আওয়ামী লীগকেও কিন্তু বলতে হয়েছে যে এটা যদি না সম্ভব হয় তাহলে পরে যেন অর্ডিন্যান্স করে করা হয়, সেই কথা কিন্তু তাদেরকে বলতে হয়েছে। এবং আপনি দেখেন শুধু এই আইনটা নয়, শুধু 118তে এই আইন নয়, আমাদের আরো দুটো আইন রয়েছে যেটা 1972 সালেই বলে দেওয়া হয়েছিল। আমরা 1972 সালের, এবং এখানে দেখেন, এখানে আপনি যে আমি পরিহাসটা যেটা আমি বললাম, দেখেন একটার সঙ্গে একটা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। অথচ আমি দুঃখের সঙ্গে বলছি, আমাদের নাগরিক সমাজ, আমাদের যারা এই আইন অর্থাৎ এইগুলো নিয়ে যারা কথা বলেন, কাজ করেন, তারাও এক বিস্ময়করভাবে নীরবতা পালন করে চলেছেন। এবং আপনি দেখেন এই পাবলিক সার্ভিস কমিশনের সদস্য এবং চেয়ারম্যান বাছাই করার জন্য 1972 সালের সংবিধানেই আইন করার কথা বলা হয়েছিল। আজ 45 বছর এই আইনের কথা কেউ বলছে না। এই যে মহান হিসাব নিরীক্ষক সাহেব এই কমিটিতে অন্তর্ভুক্ত হলেন, এখানেও তার সংবিধানে একটা আইন করার কথা, এবং সেটাও সেই 1972 সালে এটা বলে দেওয়া হয়েছে। অথচ এই 45 বছরে আজকে সেই আইনটাও করা হচ্ছে না। সুতরাং এটা আমি বিস্মিত হয়েছি, এবং আমি আশা করেছিলাম যে এই যেটুকু ডেভেলপমেন্ট হয় সেটা যেন এই আইনের মাধ্যমে হয়। তারপরে আমি এটা আশা করব, যেটা আপনাকে আমি বলেছি, যে এবারে যাতে এই মিনিটসটা
করা হয়। এবং আমি শুনে খুব খুশি হব যে মাননীয় প্রধানমন্ত্রী যে পরামর্শ রাষ্ট্রপতিকে দিয়ে এসছেন 48(3) আওতায় যেন সেটা মহামান্য রাষ্ট্রপতি সেটা গণ্য করেন। তাহলে হবে কি, এই যে সার্চ কমিটি যে যাদেরকে বাছাই করবেন তাদের ফাইলটা প্রাইম মিনিস্টারের কার্যালয়ে যাবে না, কারণ রুলস অফ বিজনেস আপনাকে বলছে। সুতরাং আমি ধরে নিতে চাচ্ছি যে রুলস অফ বিজনেসের কিছু বিধান, এই বিধানও রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী সেটা ওয়েভ করতে পারেন, অর্থাৎ সেটা সুপারসিড করতে পারেন। তো আমি ধরে নিচ্ছি যে এই ফাইল যদি না যায় তাহলে সেটা রুলস অফ বিজনেসের ভায়োলেশন হবে না, কারণ বঙ্গভবনে যেটা লিখিতভাবে দিয়ে এসছেন তারা, সেটাকে আমি মনে করি তার একটা অসামান্য সাংবিধানিক গুরুত্ব রয়েছে। গত সার্চ কমিটির যে অভিজ্ঞতা, তারা যেভাবে কার্যক্রম চালিয়েছে, সেখানে উনি কিছুটা ইঙ্গিত করলেন যে ততটা এক্সপেক্টেড ট্রান্সপারেন্সি ছিল না, অত পাবলিক ছিল না, অনেক বিষয়ে আমরা জানতে পারি নাই, বা আমাদের সামনে এনাফ অপশন ছিল না। এবার যে কমিটি হয়েছে, নাম্বার বেড়েছে, এবং আপনারা দুজনই বললেন যে একটা ব্যতিক্রম সদস্য অন্তর্ভুক্তি হয়েছে। হ্যাঁ, আপনার কিছু পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া অবশ্যই আছে, নারীর উপস্থিতিও এখানে আছে, কিন্তু যে কার্যক্রমের ব্যাপারে যে আশাবাদটা উনি রাখলেন, আপনার এই ব্যাপারে কি আকাঙ্ক্ষা যে তারা যাদের নাম বিচার বিশ্লেষণ করবেন, যাদের নাম নিয়ে তারা ভাববেন এবং রেকমেন্ড করবেন, সেটা যথাযথভাবে আলোচিত হবে এবং সেটা পাবলিক ডোমেইনে আসবে, মানুষ জানতে পারবে, তারপরে সিদ্ধান্তটা ডিবেটেড ডিসকাসড একটা সিদ্ধান্ত হবে, এরকম কি আশা করা যায়? দেখুন, আমি প্রশাসন বিজ্ঞানের একজন নগণ্য ছাত্র, এবং প্রশাসনিক যে কালচারটা সেটা কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না। এখানে বাংলাদেশে আপনি যদি অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় ফোরফ্রন্টে নিয়ে আসেন, সবকিছু উন্মোচন করে দেন, তাহলে সেসব দিয়ে দেখা যাবে যে আপনি কোনো সিদ্ধান্তই পৌঁছাতে পারছেন না। ওইরকম একটা রাধাচক্করে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। সবকিছু বিচার বিবেচনা করে প্যানেল হাজির করা যেতে পারে, 10 জনের জায়গায় 20 জন, মানে সেটা ফোরফ্রন্টে নিয়ে আসা যেতে পারে, এবং তার উপর ভিত্তি করে মহামান্য রাষ্ট্রপতি তার এখতিয়ার হিসেবে যা মনে করেন তা সেটা খাটাতে পারেন। 5 জনকে তিনি চুজ করে নিলেন তার মধ্য থেকে, দ্যাট ক্যান বি ডান। কিন্তু ডিটেইল আলাপ আলোচনাটা সিদ্ধান্ত গ্রহণের আগে যদি ফোরফ্রন্টে চলে আসে, আলোর নিচে চলে আসে, তাহলে সেসব দিয়ে এমন ধরনের বিতর্ক শুরু হয়ে যেতে পারে যে সেসব দিয়ে শুরু থেকে একটা লিম্পিং স্টার্ট শুরু হতে পারে, যে আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন। কিন্তু নাম বাছাই, আমি এই ক্ষেত্রে আমার কথাটা হচ্ছে কি, যে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা ধরুন আপনার সেপারেশন অফ জুডিশিয়ারি, সেপারেশন অফ পাওয়ার, রাষ্ট্রের 3টা স্তম্ভ থাকবে, এরকমের কিছু বেসিক বিষয় রয়েছে যা আমাদের মানে আমরা রাষ্ট্রের এই অবস্থায় 45 বছর পরে বিশেষ করে এসে আমরা এই আকাঙ্ক্ষাটুকু করব যে আমাদের মতো দেশগুলো ট্রান্সপারেন্সির ক্ষেত্রে যে জায়গায় গেছে অন্তত সেইটুক পর্যন্ত আমরা যাই। মানে আমরা একেবারে উন্নত গণতান্ত্রিক দেশের মতো হয়তো সিনেট এবং কংগ্রেসের মধ্যে কনফার্মেশন হিয়ারিং যেভাবে হয় সেই রকমের একটা পদ্ধতিতে আমরা হয়তো নাইবা যেতে পারলাম, কিন্তু আমাদের মতো দেশগুলো যে পর্যায়ে গিয়েছে, মানে আমরা যেভাবে একেবারে একটা স্ট্রিক্টলি সিকিউরিটিভ মেজার্স এবং প্রসিডিউরের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা যেন ভুলে না থাকি যে আমরাও 2009 সালের একটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস করেছি, এবং রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যখন পার্লামেন্ট পাস করেছে সেখানে কতটুকু বাইরে প্রকাশ পাবে এবং পাবে না সেটার একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছে। সুতরাং আমি আইন করব একরকমের, আর আমি প্র্যাকটিসের মধ্যে সেখানে আমি যাওয়ারই চেষ্টা করব না। আমার কথাটা হচ্ছে যে আমি যতদূর সম্ভব আমার পক্ষে যাওয়া, স্বচ্ছতার যে প্রক্রিয়ায় আমার যতদূর আমাকে আমারটা অ্যালাউ করে, এখানে আবার কথা আপনাকে কতদূর অ্যালাউ করে সেটা জনগণ ঠিক করে দেবে না, স্টেক হোল্ডাররা ঠিক করে দেবে না, সেটা কিন্তু নেতৃত্বকে ঠিক করে দিতে হবে। এটা সব জাতির ইতিহাসে দেখা গেছে। সুতরাং আপনি ওই অজানা ভীতি বা কোনো কিছু একটা জুজুর ভয় দেখাবেন, সেটা কিন্তু আপনাকে নেতৃত্বকে সেই মানদণ্ডটা ঠিক করে দিতে হবে, শুরুটা আপনাকে ঠিক করে দিতে হবে। আমাদের ইতিহাসে তো সার্চ কমিটি ছিল না, আমরা কি সার্চ কমিটি করে আমরা একটা নির্বাচন কমিশন করিনি? কিন্তু আমরা কিন্তু যদি নেতৃত্ব ডিসাইড করত তাহলে কিন্তু 45 বছর পরেও আমরা কিন্তু এই কথা আমরা নাও বলতে পারতাম, কারণ আমরা একটা আইনের কথা ওখানে লেখা আছে 1972 সালেই লেখা আছে, কিন্তু আমরা 13 সংশোধনী করেছি, আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আন্দোলন করেছি, কিন্তু আমরা কিন্তু দেখেও না দেখার ভান করে থেকেছি যে ওখানে একটা আইনের কথা বলা আছে।
সুতরাং আমি বলি যে হ্যাঁ, আমরা খুব রাতারাতি আমরা কিছু একটা বদলে ফেলতে পারবো না, কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমি যেটা আপনাকে বললাম, নেপালের চেয়ে কি আমরা কি আমাদের গণতান্ত্রিক চর্চার মান কি আমরা কি খুব খাটো? আমরা কি শ্রীলঙ্কার চেয়ে কোনো অংশে খাটো? আমরা কি কেনিয়ার চেয়ে কোনো অংশে খাটো? তো তারা যে কনস্টিটিউশনাল রিফর্মের যে জায়গায় গিয়েছে, ইভেন সাউথ আফ্রিকার যদি আপনি ডেমোক্রেটিক চর্চার কথাই বলেন, তারা যেসব জায়গায়, যেমন ডক্টর কামাল হোসেন সাউথ আফ্রিকার একটা মডেল রাষ্ট্রপতির হাতে দিয়েছেন, সেটা একটা মিডিয়া কমিশনের করার কথা। যে মিডিয়া কমিশনের কাজ হচ্ছে এটা এনশিওর করা যে নির্বাচনকালে মিডিয়ায় যে অংশগ্রহণকারী দলগুলোর তাদের যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি বা তাদের যে বক্তব্য, সেটা জানি ডিসপ্রপোর্শনেটলি না হয়, প্রপোর্শনেটলি হয়। ধরেন এখন সাউথ আফ্রিকাটা উনি এই মডেলটা রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন, তার মানে হচ্ছে এটা বোঝা যে এটা আমাদের দেশেও যাতে আমরা এই ধরনের একটা চর্চার দিকে আমরা যাই। সুতরাং এখন এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু কিছুটা নিতে হবে। একটু আপনি বিএনপির কথা বলছেন যে তারা একটা ল ফ্রেমিং এর বিষয়কে তারা ফেভার করে নাই এবং তারা খুবই পরিষ্কার তাদের এইখানের অবস্থান। সেটা নানা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এই পার্লামেন্টে সে আইন হবে কি হবে না সেগুলো আছে। আওয়ামী লীগও বলেছে তারা আইন চায়, তবে এবার নয়, এবার চায় না। যদিও চায় না বলেনি, এটা কিন্তু মহামান্য রাষ্ট্রপতির সামনে উনি অপশন দিয়েছেন, তারা আইন চান তবে এবারে নয়, এবারে নয় তাও বলা যাবে না। তারা রাষ্ট্রপতির কাছে কিন্তু রিয়েলি এই বলটা ঠেলে দিয়েছিলেন। আমরা এখন ধরে নিব, আমাদের কাছে প্রতীয়মান হবে যে রাষ্ট্রপতিকে ক্ষমতাসীন দল অপশন দিয়েছিলেন, এটা রাষ্ট্রপতি চুজ করেছেন যে তিনি অর্ডিন্যান্স করবেন না, তিনি আইনের প্রপোজ করবেন না। তিনি এখন আমরা জানি না অর্ডিন্যান্স হবে কিনা, আমরা হাঞ্চ করছি যে একটা গেজেট নোটিফিকেশন হয়তো হতে যাচ্ছে, আই এম নট শিওর। না, এটা অবশ্যই হতে যাচ্ছে, কিন্তু এই যে এত একটা এক্সারসাইজ, সেটাকে সবাই ইতিবাচকভাবে দেখেছে। বেশ কিছু প্রস্তাবনা এসছে এখানে, নানা রকম ক্রিয়েটিভ প্রস্তাবনা, যেমন ডক্টর কামাল হোসেনের একটা প্রস্তাবনার কথা বলছেন। এগুলো একটা আকাঙ্ক্ষার প্রতিফলন, সবাই দেখতে চাইবে। আপনার কি মনে হয় যে নতুন সার্চ কমিটিটা হলো, তাদের মাধ্যমে যে সেখানে এই এক্সপেকটেশন বা কনসার্নস গুলোকে তারা কতটা অ্যাকোমোডেট করতে পারবে, কিংবা ক্ষমতাসীন দলের প্রভাব মুক্ত হয়ে তারা কাজ করতে পারবে, কতটা পারবে বলে? দেখুন, সবকিছু নির্ভর করবে টার্মস অফ রেফারেন্সের উপরে। সেটা কিন্তু কংক্রিট ফর্মে আমরা এখনো জানি না কোন শেপ নিচ্ছে বা কি অবস্থায় আছে। যখনই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে সার্চ কমিটি, তখনই কিন্তু ওই টার্মস অফ রেফারেন্সের গণ্ডির মধ্যেই তাদের অপারেট করতে হবে এবং সেটি পরিষ্কার হয়ে যাবে। তবে মহামান্য রাষ্ট্রপতি যে দীর্ঘ সময় ব্যয় করেছেন 31টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে যেই তথ্য উপাত্ত এবং ফুড ফর থট তার টেবিলে হাজির হয়েছে, সেগুলো ডেফিনেটলি আমার ধারণা কিছুটা হলেও টার্মস অফ রেফারেন্সে আপনার ছায়াপাত করবে এবং তার ভিত্তিতে আমরা আশা করতে পারি যে কিছুটা হলেও আপনার কনসার্নগুলো তারা আমলে নেওয়ার চেষ্টা করবে। যে নামগুলো আসবে আলোচনায় বা টেবিলে, বা যে নামগুলো নিয়ে তারা ভাববেন, সেই নামগুলো কি এই মানে কি বলে যে পার্টিসিপেটিং দলগুলার পক্ষ থেকে কোনো নাম কি তারা নিতে পারেন চিন্তা ভাবনার মধ্যে, বিবেচনার মধ্যে? অসমর্থিত সূত্রে যতটুকু জানা গেছে, আপনার সবগুলো দলই কম বেশি কিন্তু কতগুলো নাম হাজির করবার চেষ্টা করছেন, হয় সার্চ কমিটিতে কারা থাকবেন সেই বিবেচনায়, অথবা সম্ভাব্য কমিশন সদস্য কারা হবেন সেই বিবেচনায়। এবং সেখানে কেউ কেউ অর্ডারও তৈরি করে দিয়েছেন, মানে প্রধান নির্বাচন কমিশনার অথবা কোন কোন দল থেকে হয়তো একটি দুটি নাম হাজির করা হয়েছে, এবং সেগুলো কিন্তু অনেকটা অলিখিত একটা অপ্রকাশিত অবস্থায় থাকবে অন্তত এই পর্যায়ে, তেমনটি আপনার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে, হয় দলের পক্ষ থেকে অথবা যারা রিসিভিং এন্ডে ছিলেন তাদের পক্ষ থেকে। এখন আমি ওই যে কথাটি আগেও বলছিলাম যে সবকিছু যদি আপনি প্রকাশ্য করে দেন তাহলে কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না, এটাই স্বাভাবিক। কারণ আমরা সেই গ্রিক গণতন্ত্রের আমলে তো নেই, প্রত্যক্ষ ভাবে হাত তুলে যে আমরা সবাই এই 17 কোটি লোক ঠিক করব যে কোন জায়গায় কি অবস্থায় আমরা দেখতে চাই কমিশনটিকে। তো এখানে সার্চ কমিটি ফর্মালাইজড হওয়ার প্রাথমিক শর্ত হচ্ছে গ্যাজেট নোটিফিকেশন। সেটি হয়ে যাওয়ার পরে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করতে দেখব, এবং সেটাও কিন্তু অনন্তকাল ধরে চলবে না। আমরা জানি যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই মোটামুটি এই কাজটা শেষ করতে হবে, এবং তারপরে আরও কিছু ফর্মালিটি আছে যাদের আপনার শেষ অবধি নিয়োগ দেওয়ার কথা বলা হবে, তাদেরকে শপথ গ্রহণ করতে হবে, দায়িত্ব বুঝে নিতে হবে। সেটার জন্য কিন্তু একটা রিঅ্যাকশন টাইম আপনার ধরাবাঁধা আছে।
আপনার বাই মিড ফেব্রুয়ারি সবকিছুই একটা পরিসমাপ্তি আমরা হয়তো দেখতে পাবো। তো ফলে এখন সময়টা খুব টান একটা উত্তেজনার সময় এবং নিবিড় মনোযোগ দিয়ে সবকিছু দেখবার। কথায় বলে যে মর্নিং শোজ দ্য ডেজ। এখন যে মানে ইলেকশনের জার্নিটা তো শুরু হয়ে গেছে, নতুন কমিশনে সেটা পৌরোহিত্য করবে এবং সার্চ কমিটির মধ্য দিয়ে সেটা একটা পরিণতি পাবে। তো মানে সামনের দিনগুলো নির্বাচন কেন্দ্রিক, যেহেতু কমিশন খুব ইম্পর্টেন্ট রোল, ভাইটাল রোল প্লে করবে, তার পরবর্তীতে আবার নির্বাচনকালীন সরকারের বিতর্কটি সেটা আছে, সবকিছু মিলিয়ে যে রাজনৈতিক অঙ্গনের যে উত্তাপটা সেটা সামনের দিনগুলোতে কিভাবে আনফোল্ড করবে আপনার দৃষ্টিতে বা করতে পারে? এখন দেখুন, মানে নির্বাচন এখানে তো আমাদের দেশে, যেটা আমি শুরুতে যেটা বলছিলাম, যে এখানে তো গণতান্ত্রিক ব্যবস্থা, এটা বলতেই তো মানে অর্থাৎ হচ্ছে যে সবকিছুই এখনো পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক। এই ফোকাসটা থেকে, এই অসুখ থেকে তো আমরা নিজেদেরকে মুক্ত করতে চাইছি না বা আমরা বেরোতে চাইছি না। আপনি দেখেন আমাদের ইতিহাসে সব সময় আপনি দেখবেন যে এ পর্যন্ত যতবার ন্যাশনাল কনসেনসাস শব্দটা এসছে, কখনো গভর্নেন্স ইস্যুতে নয়, নির্বাচনকে সব সময়। আপনি যদি ৭৫-এর পরের পুরো ধারাটা দেখেন, তো ৭৫-এর পুরো ধারাটা এসে আমরা যদি বলি, যেটা সাধারণত আমরা বলতে অভ্যস্ত ১৯৯০ সালের ৩ জোটের ঐতিহাসিক রূপরেখা, তো সেখানে আপনি দেখবেন যে ওই পাওয়ার ট্রান্সফার পর্যন্ত, এবং এখন এই যে সিআই এর কিছু ডকুমেন্ট বেরিয়েছে, তাতেও দেখতে পাচ্ছি যে আলাপ আলোচনা তারা বিভিন্ন পর্যায়ে করেছিলেন। তো বলছে একটা সিআই এর ডকুমেন্ট যেমন এক জায়গায় এসে বলছে যে 86 এর নির্বাচনের বিষয়গুলোর কথা বলছে। তো ওই ডকুমেন্টটা বলছে যে তারা দুই নেত্রী অবশেষে শুধু একটি পয়েন্টে একমত হয়েছেন, যে এরশাদের অপসারণ। তার মানে আপনি খেয়াল করে দেখেন, কোন সিস্টেমের অপসারণের কোনো দরকার নেই, এবং স্টিল বিএনপি কোন সিস্টেমের অপসারণ চাইছে না। বিএনপির কোনো দুঃখ নেই, কোনো মাথা ব্যথা নেই, ইলেকশনের ফেয়ারনেসের জন্য তার জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট চাইনি, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট কমিশন করা হোক, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন করা হোক, এটা তার দরকার নেই। এখানে তার কোনো কিছু ট্রান্সপারেন্সির কোনো দরকার নেই। তার শুধুমাত্র একমাত্র জায়গাটা হচ্ছে যে, যদিও তার যে রিটেন যে সে ডকুমেন্ট দিয়েছে, তাতে সে বলেছে যে গণতন্ত্রের এটা, তার বেগম খালেদা জিয়া যে লিখিত পেপারটা দিয়েছেন, তাতে তার প্রথম প্যারাগ্রাফই আছে, এটা গণতন্ত্রের অন্যতম বাহন। তো অন্যান্য বাহনগুলোর সঙ্গে এই বাহনটির কি সম্পর্ক, সেটি তারা কিন্তু অ্যানালাইসিস করতে চান না, তাদের ওই সময় নেই। এবং আপনি ধরেন আরো অনেকটা দিন বাকি রয়েছে, তারা আমাদেরকে বলছে যে তাদের সামনে তো নির্বাচনকালীন সরকারের রূপরেখাও তো বাকি রয়ে গিয়েছে। এটা তো ধরুন কয়েক সপ্তাহের মধ্যেই এটা হারিয়ে যাবে। এরপর তো আমরা প্রবেশ করব নির্বাচনকালীন সরকারের রূপরেখায়। সেখানেও কিন্তু আমাদের কাছ থেকে আমরা কোনো ওরকমের কোনো কিছু গঠনমূলক কোনো কিছু একটা কিছু হান্স করতে দেবে বলছে তারা, দেওয়ার কথা তারা বলছে। কিন্তু এদিক থেকেও আপনি দেখবেন, এখানে আমি খুব ইন্টারেস্টিং একটা দিক দেখি, সেটা হচ্ছে যে আমরা যখন নির্বাচন নিয়ে আলোচনা করছি, তো সেই জায়গাটায় আপনি দেখেন যে ওখানে কিন্তু খুব ইন্টারেস্টিং আমি এই মেনশনটা দেখলাম যে আওয়ামী লীগ ওটা কিন্তু এটা খুবই আমি পজিটিভ ভাবে দেখছি, খুবই পজিটিভ ভাবে দেখছি, মানে আশার হাল ছাড়তে চাইছি না। তো সেটা হচ্ছে, ওটা তারা উল্লেখ না করলেও পারতেন, কিন্তু তারা ক্যাটাগরিক্যালি উল্লেখ করেছেন যে নির্বাচনকালীন সময় যে মন্ত্রণালয়গুলো গুরুত্বপূর্ণ, সেই মন্ত্রণালয়গুলো বিএনপিকে দেওয়ার প্রস্তাব আওয়ামী লীগ দিয়েছিল। এই কথা বিশ্বাস করেন আপনি, আমি কোনো আওয়ামী লীগের কোনো ডকুমেন্টে আমার জানা মতে, আমি যেহেতু এটা ফলো করি, ওই একবার বিচ্ছিন্নভাবে এই কথাটা একটু ইন্ডিকেশন হিসেবে এসেছিল, কিন্তু যখনই কাউকে আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে বলতে গিয়েছি যে আসলে আপনারা এক্স্যাক্টলি পরিকল্পনাটা কি বা প্রস্তাবটা কি, এটা কিন্তু আমি কখনো দেখিনি। এই প্রথম এই ডকুমেন্টটায় এই কথাটার মেনশন আমি দেখতে পাচ্ছি। সুতরাং আমি এই জায়গাটা নিব, আমি দুটো জায়গা দেখি। আমি প্রফেসর কলিমুল্লাহ সাহেবের সঙ্গে আমি একমত যে এই যে আপনি ৩১টা রাজনৈতিক দলগুলো যে রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে সাক্ষাৎ করার মধ্য দিয়ে এই প্রক্রিয়াটায় গেলেন, সেই প্রক্রিয়াটা যে রাষ্ট্রপতি অ্যাড্রেস করেছেন, আমি আশা করব এমন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা বাছাই হবে যেটা জনগণের কাছে এটা প্রতীয়মান হবে যে আসলে যে কথা ধ্বনিত বা প্রতিধ্বনিত হয়েছে তার একটা রিফ্লেকশন
কোনো না কোনো ভাবে কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি, সেটা সন্তুষ্টি কেউকে করা যাবে না। হয়তো বিএনপি নাকচ করে দিবে, সেটা অন্য কথা, কিন্তু আমি এই অর্জনটা পেতে চাই। বিএনপির আমার তো ধরুন, আমি যদি এটা একটা খুব ইউটোপিয়ান কথা হবে যে বিএনপি বলবে যে আমি এটাকে অভিনন্দন জানাচ্ছি এই নির্বাচন কমিশনকে, এটা আমাদের পলিটিক্যাল সংস্কৃতির সঙ্গে অ্যাকচুয়ালি যায় না। তো আমি যেটুকু যাই বা যেতে পারে সেটা হচ্ছে যে এই ধারণাটা আমার মধ্যে বা জনগণের কাছে এটা প্রতীয়মান হওয়া যে রাষ্ট্রপতি আসলে এই কনসার্নগুলোকে, আপনি যে কোশ্চেনটা করেছিলেন সেই কনসার্নকে অ্যাপ্রিসিয়েট করার একটা চেষ্টা তার মধ্যে রয়েছে, এবং সেটা কিন্তু তারা নানাভাবে, শুধু লিখি ভাবেই নয়। ধরুন টার্মস অফ রেফারেন্সে আমরা অনেক কিছু প্রশ্নের উত্তর পেলাম না, কিন্তু তারপরেও কিন্তু হতে পারে। অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু ইভেন সার্চ কমিটি করে দেওয়ার অর্থ কিন্তু এই নয়, এটাও আমি বলে রাখছি। আমি যদি কনস্টিটিউশনাল পজিশন, আমি এই সাবজেক্টটা যেহেতু আমি একটু পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করি, কম্পারেটিভ কনস্টিটিউশন দেখা বা বোঝার চেষ্টা করি, সেই জায়গা থেকে আমি বলবো যে এমনকি সার্চ কমিটি যদি যে সুপারিশ করবে সেই সুপারিশের যাওয়ার প্রয়োজন পড়বে তা আমি মনে করি না, কিন্তু আমি কনস্টিটিউশনাল পজিশন বলছি, ক্লাসিক্যাল ইন্টারপ্রিটেশনের জায়গা থেকে আমি বলছি, ওটা কিন্তু ওভাররাইট করার কনস্টিটিউশনাল পজিশন মহামান্য রাষ্ট্রপতি হোল্ড করেন। ওকে, ডক্টর কলিমুল্লাহ, যে নির্বাচন কেন্দ্রিক এই কমিশন গঠনের বাইরেও নির্বাচন কেন্দ্রিক দুই দলের প্রস্তুতি, রেটরিক, নানা রকম বাদানুবাদ, কথাবার্তা, সামনের দিনগুলোকে আপনি কিভাবে চিত্রায়ন করবেন? দেখুন, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ প্রায় শেষ, কিন্তু এর মধ্যেও 31 তারিখে কিন্তু টাঙ্গাইলে একটি উপনির্বাচন তাদের আয়োজন করতে হবে আদালতের নির্দেশনা মেনে, এবং এরপরেই কাউন্টডাউন। আর নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পরে কুমিল্লা সিটি কর্পোরেশনের মতো একটা নির্বাচন তাদের জন্য অপেক্ষা করছে, সেটি অ্যাড্রেস করতে হবে, এবং ক্রমে আপনার একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক যে কাজগুলো, লজিস্টিক যে চ্যালেঞ্জগুলো, সেগুলো কিন্তু তাদের মোকাবেলা করতে হবে। এবং যত সময় ঘনিয়ে আসবে ততই কিন্তু রাজনৈতিক যে স্টেক হোল্ডাররা আছেন, রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু অ্যাসার্টিভ হওয়ার চেষ্টা করবে, যত রকমের র্যাটোরিক্যাল বাকযুদ্ধ আছে তাতে মত্ত হবে, এবং তার মধ্য দিয়েই কিন্তু ঠান্ডা মাথায় আপনার তাদের আরাধ্য কাজগুলো করে যেতে হবে, প্রস্তুতিমূলক কাজগুলো। এবং প্রস্তুতিটা কত সুচারুভাবে নিচ্ছেন তার উপর নির্ভর করে কিন্তু তাদের সাফল্যের আপনার সম্ভাবনা কতটুকু। এই প্রিপারেটরি ফেজে তারা যদি আপনার কমপ্লেসেন্ট থাকেন অথবা এক ধরনের আত্মতুষ্টিতে ভুগতে থাকেন, তাহলে কিন্তু এর রিফ্লেকশন পড়বে তাদের কর্মকাণ্ডে, এবং যেটি জাতির জন্য খুব হতাশাব্যঞ্জক একটা পরিস্থিতি তৈরি করে দিতে পারে। তো সেই জন্যে প্রথম থেকেই কমিশনে যারা শপথ গ্রহণ করে দায়িত্বভার গ্রহণ করবেন তাদেরকে এক ধরনের জাম্প স্টার্ট ওয়ার গিয়ারে কিন্তু কাজকর্ম শুরু করে দিতে হবে। আর এর পাশাপাশি সবগুলো রাজনৈতিক দল যেই প্রস্তাবনাগুলো মহামান্য রাষ্ট্রপতির দরবারে হাজির করেছেন, সেইগুলো চেষ্টা করতে হবে তারাও তাদের নিশ্চয়ই এই আলোচনায় যা 31টি দল যখন আলোচনায় লিপ্ত হয়েছে, সময় মিজানুর রহমান খান যেরকম বলছিলেন যে যেখানে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক আলোচনার উপরই সব, মানে আমাদের অল রোড লিডস টু দি ইলেকশন, তাই না? কিন্তু এর বাইরেও যে কম্পোজিট কিছু ইস্যুজ আছে রিলেটেড টু গভর্নেন্স এন্ড গ্রেটার কনসেনসাস, ওই বিষয়গুলো কি আলোচনার মধ্যে? অবশ্যই বিচ্ছিন্নভাবে দেখবার জো নেই, কারণ গত কমিশনের মতো আমার ধারণা এই মানে ভবিষ্যৎ কমিশন সাইনেসের ঊর্ধ্বে উঠে সকল স্টেক হোল্ডারকে কনসালটেশনের একটা মোডে যদি নিয়ে আসেন, মহামান্য রাষ্ট্রপতি যে দৃষ্টান্তটি স্থাপন করেছেন কিন্তু অসাধারণ সুন্দর একটি দৃষ্টান্ত, তার ধারাবাহিকতায় তারা যদি ক্রমে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা চালিয়ে যান, একটা হচ্ছে যে টেনশন আকারে দিয়েছিলেন যে দলগুলো নিজেদের কাছাকাছি আরো আসার ব্যাপারে ওনার একটা পরামর্শ উদ্যোগ নেওয়া যায়, কিন্তু এটা তো রুল আউট হয়ে গেছে। আপনি কি মনে করেন? দেখুন, শেষ কথা বলে তো কিছু নেই, যে কোনো সাধু চিন্তা, সৎ চিন্তা, সেটা কিছুটা কিয়দংশ হলেও যদি বাস্তবায়ন করা যায় তার সুফল কিন্তু সবাই লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। এবং কমিশনকে অনেক ক্ষেত্রে আগুয়ান ভূমিকা কিন্তু পালন করতে হবে। আদালত যেমন সুমোটো অনেক দায়িত্ব নিয়ে নেয়, সেই রকম একটা ভূমিকা আমরা আসলে দেখতে চাই কমিশনকে। কারণ আপনার দীর্ঘ প্রতীক্ষার পরে, দীর্ঘ একটা বন্ধুর প্রক্রিয়ার মধ্য দিয়ে
তারা কিন্তু দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। সুতরাং সেটা কিন্তু রাজনীতির মাঠে কোনো উত্তেজনার কোনো আভাস ইঙ্গিত আপনি দেখছেন কিনা রিলেটেড টু রিকনস্টিটিউশন ইলেকশন কমিশন অথবা ফার বিয়ন্ড? এখন দেখুন, আমাদের রাজনীতিতে এমনিতে একটা কি বলবো যে মানে অর্থাৎ বিরোধী দলের যে রাজনীতি, যেটা বাংলাদেশ পলিটিক্সের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল, সেইটা থেকে তো আমরা একটু বদলে যাচ্ছে সেই দৃশ্যপটটা। তো সেইটা তো আমরা এইবারে এই রিকনস্টিটিউশন নিয়ে এটা রিভাম্প করবে বা অন্য একটা দিকে যাবে, এটা মনে করার মনে হয় কারণ নেই। কিন্তু সেটার থেকেও আমার মনে হয় যে বড় কথাটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া, সেদিকটায় আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন হচ্ছে যে আপনি দেখেন, আমাদের একই দিনে তামিলনাড়ুতে পুলিশ, মানে ইস্যুগুলো আমি বলছি যে ইস্যুগুলো কিভাবে বদলে যাচ্ছে, যে রাজনৈতিক আন্দোলন নেই বলে এটা গণতন্ত্রের জন্য হেলদি হয়ে উঠছে কিনা, সেটাও একটা কিন্তু বড় কোশ্চেন। যেমন দেখেন তামিলনাড়ুতে ষাঁড়ের জাল্লিকাট্টু, হ্যাঁ সেই জাল্লিকাট্টু নিয়ে তারা প্রায় সেখানে বলেছে আরব বসন্ত, ভারতে আরব বসন্ত নামিয়ে এনেছে। তো কি লড়াই চালু করার দাবিতে। সেখানে ইন্টারেস্টিং দিক হচ্ছে যে পুলিশ লাঠিচার্জ করেছিল বিনা উস্কানিতে। এখন জাতীয় মানবাধিকার কমিশন নোটিশ দিয়েছে তামিলনাড়ু গভর্নমেন্টকে যে এই যে বিনা উস্কানিতে এটা করলো, এটা মানবাধিকারের লঙ্ঘন। একই দিনে আমাদের এখানে পুলিশ দাবি করেছে যে তার পার্লামেন্ট যে নির্যাতন ও হেফাজতে, মানে পুলিশের হেফাজতে নির্যাতন বিরোধী যে আইনটা পাস করেছে সেটা রিপিল করে দিতে হবে। তো এই যে ডেভেলপমেন্ট গুলো এখন আমাদের ডেফিসিট হয়ে যাচ্ছে, আমাদের যে একটা ডেমোক্রেটিক ডেফিসিট, এটা মনে হয় আমাদের সবারই উচিত হবে তল মাপা যে আসলে এটা কোন জায়গায় যাচ্ছে। মানে আমরা তো সবাই নির্বাচন বা বিএনপি আন্দোলন করতে পারছে না, এটা আমাদের জন্য খুব হেলদি সাইন কিনা আমার মনে হয় যে এই আত্মজিজ্ঞাসাটা আমাদের খুব দরকার। কারণ এই পার্লামেন্টে কিন্তু এই আইন এমন না যে বিএনপি আইনটা পাশ করেছিল, খেয়াল করে দেখবেন এই আইনটা কিন্তু বিএনপি পাশ করেনি। 2013 সালে সাবের হোসেন চৌধুরীর এই আইন হচ্ছে ইউনাইটেড নেশনসের সনদকে, এবং যেটাকে তারা খুব গর্বের সঙ্গে, এবং এটা একটা চমৎকার আইন, এটা এই সরকারকে আমি এই জন্য অভিনন্দন আমরা জানিয়েছি এবং অত্যন্ত মানে আগ্রহের সঙ্গে লক্ষ্য করছি যে এই আইনটা কবে কার্যকর হবে। কারণ এই কার্যকর হলে কিন্তু আমি মনে করি যে এই যে দেখেন সবসময় অপোজিশনের হেলদি পলিটিক্স কোয়ালিটেটিভ চেঞ্জ এনে দিবে তা কিন্তু নয়। আমি বিশ্বাস করি 2013 সালে যে আইন আওয়ামী লীগ পার্লামেন্টে স্বতঃস্ফূর্তভাবে পাশ করেছে, নিজেরাই আইন প্রণেতা আইন এর ড্রাফট তৈরি করেছে, নিজেরাই এনেছে, এবং সাবের চৌধুরী বলেছেন যে আমি এটা যখন আমি বিরোধী দলে ছিলাম তখন পুলিশ আমাকে নিয়ে যে পিটিয়েছিল আমি সেটা নেত্রীর কাছে বিবরণ দিয়েছিলাম। নেত্রী তখন আমাকে বলেছিলেন, এটা পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আপনি আমরা যখন ক্ষমতায় আসবো তখন আপনি এই বিলটা আনবেন, এবং আমি সেই জন্য এই বিল এনেছি। এখন প্রাইম মিনিস্টারের উপস্থিতিতে এখন বলছে যে এই আইনটা বাতিল করে দিতে হবে। কিন্তু এটা তো এন্ডোর্স হয়নি, মানে না সেটা অন্য কথা। আমি বলছি যে এই যে কথাটা বলার সাহস করা, আমি সাহস না, এটা স্পর্ধা বলবো। যে আমরা শেষ মুহূর্তে বলছি যে মানে বোঝার চেষ্টা করছি যে সামনের দিনগুলোতে 2017 অথবা বিয়ন্ড যে ইলেকশন কমিশনের পরে রাজনীতিতে একটা সুবাতাস অথবা যে অ্যাপারেন্ট যে পরিস্থিতিটা এখন আছে সেটা কতটা দীর্ঘস্থায়ী হবে, বা সবকিছুর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল ডিসকাসড একটা সলিউশন আসবে, এরকম আশার মধ্যে কি আমরা আছে কিনা, নাকি সেই আবার এক ধরনের অস্থিরতার মধ্যে মানে ঢোকার শুরু দেখতে পাচ্ছি? দেখুন, জীবনের দুটি মুহূর্ত কখনো এক হয় না, সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে দেখলেও আমরা ভিন্নতর একটা প্রেক্ষিত এবং পরিস্থিতি হয়তো দেখব। কিন্তু অনেক কিছুই নির্ভর করবে নতুন কমিশন কিভাবে স্টিয়ার করছে কাজকর্ম, এবং জাতির যে আকাঙ্ক্ষা তার সঙ্গে সঙ্গতি রেখে তাদের যে প্রস্তুতিমূলক কাজ সেটা করছেন কিনা এবং সঙ্গে সংযোগটা রক্ষা করছেন। কিন্তু বিদ্যমান বাস্তবতাকে তো আপনার মাথায় রাখতে হবে যে কমিশন কিভাবে ফাংশন করছে, সেটার সঙ্গে তো আদার ফ্যাক্টরস আর গ্রেটলি ইনভলভড। নিয়ামকগুলো আসলে কগনিজেন্সে নিতে হবে ডেফিনেটলি, এবং সেগুলো তো বিচ্ছিন্নভাবে অপারেটও করে না। অনেক কিছু আছে ইস্যু ভিত্তিক, অনেক পরিস্থিতি তৈরি করে দেয় একটা বিশেষ অবস্থা ইত্যাদি, এই সব বিষয়ও কিন্তু ভুলে গেলে চলবে না। কিন্তু স্টিয়ারিং হুইলে যারা আছেন তারা ডেফিনেটলি সময়ের অগ্রবর্তী
চিন্তা মাথায় রেখেই তাদের কাজ করতে হয়, পরিস্থিতি সামাল দিতে হয়। ডেফিনেটলি আমরা আশা করতে পারি যে সেই আপনার 2013 এবং 2014 যে পরিস্থিতি সেটা পুনরাবৃত্তি ঘটবে না। আর যাচ্ছে না, সময় আজকে আর নেই। আমি একলাই শুধু বলি যে সার্চ কমিটি যেটা হলো, এটা যে প্রক্রিয়ায় অনুসরণ করুন না কেন, এই সার্চ কমিটিকে যাতে মনে রাখতে হবে যে আমাদের অন্যান্য যে সার্চ কমিটি রয়েছে, যেমন দুদকও কিন্তু আমরা সার্চ কমিটি করি। তো এই যে পদ্ধতিটা রয়েছে, এখানে তারা যতটা ওপেন হতে পারবে, যতটা বেশি স্বচ্ছতার সঙ্গে যেতে পারবেন, আমরা অন্যান্য সাংবিধানিক সংস্থাগুলো গঠন করার ক্ষেত্রেও অতটা আমরা আমাদের কালচারকে আমরা অতটা এগিয়ে নিয়ে যেতে পারব যতটা সম্ভব। ওই হচ্ছে কথা, যতখানি বাস্তবতা আমাদেরকে অ্যালাউ করে অতটুকু জানি তারা পিছপা না হয়। কারণ সুপ্রিম কোর্ট একটা রায় বলে দিয়েছিলেন যে বিচারক নিয়োগের প্রক্রিয়া হবে ট্রান্সপারেন্ট প্রক্রিয়া, মাস্ট বি ট্রান্সপারেন্ট শব্দ লিখেছে। আমরা আজও বুঝে উঠতে পারছি না যে এই ট্রান্সপারেন্সিটা আসলে ওটা লেখার পরে কিভাবে তার অনুশীলন করা হবে। ধন্যবাদ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, ধন্যবাদ মিজানুর রহমান খান। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntbd.com। দেখা হবে আবার পরের অনুষ্ঠানে।